পেজ নাম্বার 28, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা লাস্ট টাইম সাজেশন 2025। তো এই 2025 জানুয়ারির 18 তারিখ যে পরীক্ষাটি, সেই পরীক্ষার জন্য আমাদের শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত লাস্ট টাইম সাজেশন যে বই, সেই বইয়ের অধ্যায় নম্বর 1 সংখ্যাতত্ত্ব। এই সংখ্যাতত্ত্ব অধ্যায়ে আমরা অনেকগুলি সমস্যাকে সমাধান করে দিয়েছি এবং এই সমাধান করা সমস্যাগুলিকে নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে চলেছি, যেখানে আমরা দেখে নেব যে সংখ্যাতত্ত্ব থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তার উত্তর কিভাবে আমরা সঠিকভাবে করতে পারি। এই অধ্যায়ের জন্য আমাদের যে সমস্যাগুলি এখন আমরা দেখব, সেগুলির উপর বেস করে আরো অনেক সমস্যা পরীক্ষায় আসতে পারে, যা তুমি অনায়াসে উত্তর করে আসতে পারবে সঠিকভাবে। তো আসো, এক দাগের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটিকে আমরা দেখি। প্রথম 100টি সংখ্যার চার্ট দেখে রাখো, এখান থেকে প্রশ্ন গঠিত হয়। এই যে কথাটা এখানে দেখলে, আজকে যে অঙ্কের ক্লাস, এর ঠিক আগের ক্লাস, ভিডিও ক্লাস যেটা আমাদের কুইক এল চ্যানেলে আপলোড করা হয়েছে, সেখানে তোমরা দেখবে 100টি সংখ্যার চার্ট থেকে কত ধরনের প্রশ্ন আমরা গঠন করতে পারি। যেমন ধরো একটা অঙ্ক এখানে বলি, 2 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি অথবা 2 অঙ্কের যৌগিক সংখ্যা কয়টি। তো এখানে আমরা এই প্রশ্নের উত্তর আগের ক্লাসে অবশ্যই পেয়ে গেছি। তোমরা আগের ক্লাসটিকে আমাদের চ্যানেল থেকে ফলো করো, তোমরা পেয়ে যাবে। খ দাগে যে প্রশ্নটা করা হয়েছে, 1 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি অথবা 1 অঙ্কের যৌগিক সংখ্যা কয়টি। 4টে মৌলিক সংখ্যা, 4টে যৌগিক সংখ্যা। এটা কিন্তু আমরা আগের ক্লাসে পেয়েছি, তারপরেও কিন্তু আমরা আজকে এটা জেনে নিলাম যে 4টে মৌলিক, 4টে যৌগিক। এবার যদি বলা হয় 1 অঙ্কের মৌলিক সংখ্যাগুলি কি কি, 2, 3, 5 আর 7। 1 অঙ্কের যৌগিক সংখ্যাগুলি কত, 4, 6, 8 আর 9। তাহলে 4টে আর 4টে 8টা হলো। এবার প্রশ্ন হচ্ছে, বলো তো 1 অঙ্কের সংখ্যা কয়টি আছে। 1 অঙ্কের সংখ্যা 9টি আছে। তাহলে আরেকটি কোথায় গেল, আরেকটি হচ্ছে 1। এটা মৌলিক না যৌগিক, এখানেও যাবে না এখানেও যাবে না, তাহলে মৌলিকও হবে না যৌগিকও হবে না। তাহলে 4টে মৌলিক, 4টে যৌগিক, একটা যৌগিকও না মৌলিকও না। বিষয়টা আমরা বুঝলাম। এবার আসবো গ দাগে, প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত অথবা প্রথম 5টি যৌগিক সংখ্যার সমষ্টি কত। তো এইটার উত্তর করতে গেলে আমরা একদম নর্মাল নিয়ম, যেটা প্রথম 5টি মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11। তাহলে 3 আর 2 5 আর 5 10 আর 7 17 আর 11 সমান সমান 28। এভাবে করতে পারি, এইভাবেই আমরা করব। কিন্তু আমি তোমাদের বছরের শুরু থেকে যেভাবে বলেছি যে প্রথম 2টি কত, 2 যোগ 3 সমান সমান 5, প্রথম 3টি কত, এই যে যোগফলটা এটাকে নিয়ে আসো এখানে, পরে 5 আর 5 10, প্রথম 4টি কত, এই 10কে এবার নিয়ে আসো, 10 যোগ 7 সমান সমান 17, প্রথম 5টি কত, ওই 17কে এখানে নিয়ে আসো, যোগ 11 সমান সমান 28। তাহলে দেখো, এই যে 5, 10, 17, 28, এটাকে আমি বলেছি প্রথম 10টি মৌলিক সংখ্যার সমষ্টিকে এইভাবে, ঠিক এইভাবে উপর নিচে বসিয়ে তুমি চার্ট তৈরি করে মুখস্থ করে ফেলবে। তাহলে তোমার পরীক্ষার হলে এই যে যোগফল নির্ণয় করা, এই সমস্যাটাও থাকবে না। এবার আমরা যাব ঘ দাগে, এককের অঙ্ক 1 এমন 2 অঙ্কের মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। তাহলে এককের অঙ্ক 1, এইরকম 2 অঙ্কের যে মৌলিক সংখ্যাগুলি আছে, তাদের আমাদের ওই চার্ট থেকেই দেখার দরকার ছিল। চার্টের ওখানে আমরা কি করেছিলাম, এককের ঘরে 1, এরকম মৌলিক সংখ্যা কত, 11, আর কত 31, আর কত 41, আর কত 61, আর কত 81 হবে না, 91, 91 হবে না, 91 কে হবে না। এই এবার আমরা একটুখানি যাচাই করি যে এই যে 11, 31, 41, 61, এই মৌলিক সংখ্যাগুলির সমষ্টি যদি আমরা নির্ণয় করি, তাহলে 1, 2, 3, 4, এখানে 4 হলো, আর এখানে 3 আর 1 4 আর 4 8 আর 6
14, 144 হলো। এবার এইটা কি আমাদের সঠিক হলো না আমরা ভুল করলাম, এই জায়গাটা কিন্তু আমাদের এবার দেখতে হবে। তো আসো আমরা 100টা সংখ্যার যে চার্ট রয়েছে সেখানে আসি। দেখো এইখানে আমি বলেছিলাম কয়টি, 4টি বলেছিলাম এবং 144 বলেছিলাম। এবার আমি ওইখানে কি বলেছি সংখ্যা তত্ত্বের ওখানে, যে 100টি সংখ্যার চার্টটাকে ভালো করে দেখে রাখতে হবে। তাহলে দেখো 11, 31, 41, 61, 71, এই যে 71 যেটা রয়েছে এটা কিন্তু আমি হিসাব করার সময় ভুল করে ফেললাম। তাহলে এবার হিসাব করার সময় তোমার এই ভুলটা যে হলো 5টির জায়গায় 4টি এখানে আমি লিখলাম, এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। পরীক্ষার হলে গিয়ে তোমার এই রকম একটা বাদ যেতে পারে, 71 বাদ আমি দিয়েছি, তোমার 61টা বাদ যেতে পারতো, কারো কারো আবার মনে হতে পারতো 31টা না, তাহলে 31 বাদ যেত। তাহলে এইভাবে কিন্তু আমাদের বাদ যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে প্রকৃতপক্ষে আমাদের সামনে যদি এই চার্টটা খোলা থাকে তাহলে আমরা যোগটা করতে পারি 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 1 2 3 4 5, এখানে 5 থাকলো। তাহলে এখানে আমরা কি করব, এটা না এটা, তাহলে এবার আমরা এখানে কি করব, 1 আর 3 4 আর 4 8, 8 আর 6 14, 14 আর 7 21, 215 হবে। এটা সঠিক উত্তর হবে। এটা এই সঠিক উত্তরটাতে আমাদের যেতে গেলে এই চার্টটা কিন্তু আমাদের একদম চোখের সামনে রাখতে হবে। এই চার্টটা চোখের সামনে রাখলে তুমি প্রচুর সমস্যার সমাধান করতে পারবে। যাদের কাছে এই বইটি সংগ্রহ করা হয়ে গেছে তারা এই চার্টটিকে সবসময় নজরে রাখবে। যাদের বই সংগ্রহ করা হয়নি তারা তোমরা বইটাকে সংগ্রহ করে নিতে পারো। এই বইটা কিন্তু পিডিএফ বই। এই বইটা কবে পাবো, কিভাবে পাবো, আপনাদের অফিসে গেলে পাওয়া যাবে কিনা, এই ধরনের প্রশ্ন যেন আমি আর না শুনি। পিডিএফ বই 999, এটা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে মোবাইলে পেয়ে যাবে। এই পিডিএফ বই থেকেই আমি যেভাবে এই যে দেখাচ্ছি এইভাবেই কিন্তু এই পিডিএফ বই থেকে তোমাদেরকে পড়াশুনো করতে হবে। এবার এই যে বইটা তুমি সংগ্রহ করার সুবাদে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে তুমি একটা গাইড পাবে পরীক্ষার দিন পর্যন্ত, সেই গাইডটা কিন্তু তোমাকে দেওয়া হবে। গাইডটা অনেকে বলছেন কিভাবে, আমাদের যে বিভিন্ন ভিডিও ক্লাস, পরীক্ষা সংক্রান্ত যে বিষয়বস্তু নিয়ে আলোচনা, যে মতামত, সবগুলো সামনে পাওয়া যাবে। যাব পরবর্তী যে সমস্যা সেটাতে। এখানে কি আছে, এইখানে দেখো আমার ভুল হয়ে যাবার প্রবণতা থাকবে তাই আমি চারটা সামনে রাখবো। এবার এককের ঘরে 2 3 4 5 6 7 8 9 শূন্য ধরে অনুশীলনটা করতে বলেছে। এখানে এই অনুশীলনটা কিভাবে করব, চলে আসি আবার এখানে। এই অনুশীলনটা আমাদের করতে হবে। আমরা অনুশীলনে করব এককের ঘরে 2, এই যে এককের ঘরে 2 এরকম মৌলিক সংখ্যাগুলো সমষ্টি কত, নেই, একটাই আছে, 2 হবে। যদি বলতো যৌগিক সংখ্যা তাহলে কি করতে, যৌগিক সংখ্যা বললে এই এইটাকে এই কটাকে যোগ করে দিতাম, চোখের সামনে এই কটা থাকলে তাহলে আমাদের সুবিধা হয়। এবার এককের ঘরে 3 এরকম মৌলিক সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা, একটা 6টা, একটা 7টা, এই যে 7টি, এই 7টিকে যোগ করে দাও, যোগ করলে হয়ে যাবে। এবার এককের ঘরে 4 এরকম নেই, মৌলিক সংখ্যা নেই, দেখো 5 একটাই আছে, 6 এরকম নেই, 7 6টি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, একটা 6টা, এইভাবে আমাদের দেখতে হবে। আচ্ছা এককের ঘরে 9 এইরকম কয়টি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, কিন্তু এখানে 4টি আছে। আমি গত ক্লাসেই বলেছি এটা কিন্তু আমাদের কারেকশন করতে হবে, 4টি, এখানে 5টি করে দিতে হবে। তাহলে এইভাবে তোমরা যোগ করে করে দেখতে পারো এককের ঘরে। এবার আমাদের যেতে হবে যে এককের ঘরের পরে আর কি থাকতে পারে, দশকের ঘরে যেতে পারে। এককের ঘরে 1 এমন 2 অঙ্কের যৌগিক সংখ্যাগুলির সমষ্টি কত। এবার আমরা চলে আসি যৌগিক সংখ্যায় চলে আসি। দেখো এককের ঘরে 1 এরকম যৌগিক সংখ্যা এবার চিহ্নিত করো। এই একটা আছে, এই একটা আছে 2টো, এই একটা আছে 3টে, এই একটা আছে 4টে, তাহলে যোগ করলে হবে 4, আর এদিকে হচ্ছে 2 আর 5 7, 7 আর 8 15 24, এই এরকম হয়ে যাবে। তাহলে এবার এককের ঘরে 2, তাহলে এই কটাকে যোগ করে দেবো, এ কটাকে যোগ করে দেবো। এককের ঘরে 3, এইটা এটা এটাকে যোগ করব। এইভাবে বাড়িতে বসে বসে তুমি কিন্তু অনুশীলনটা চালিয়ে যেতে পারো, তাতে প্রচুর সমস্যার সমাধান করতে তোমার অনেক সুবিধা হবে।
এককের ঘরে 2 3 4 5 6 7 8 9 এইভাবে ধরে আমরা করতে পারি। এবার দেখো পরবর্তী সমস্যা, যেটা একের দশকের মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত, অথবা একের দশকের যৌগিক সংখ্যাগুলোর সমষ্টি কত। এবার দেখো, এটাও আমাদের চারটা সামনে না রাখলে আমাদের ভুল হবে। একের দশক, একের দশক হচ্ছে 10 থেকে 19। তাহলে একের দশকের মৌলিক সংখ্যাগুলো কি কি? একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটেকে তুমি 11, 13, 17, 19। তাহলে 3 আর 1 4, 7 আর 3 10, 11, 20 শূন্য হাতে 2, 6। এইভাবে তুমি যোগ করে করে দেখতে পারো। এবার এককের ঘরে, দশকের ঘরে এক বা একের দশকের যৌগিক সংখ্যা হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা, ছটা। তাহলে এবার এখানে 10, 12, 14, 15, 16, 18 এ কটাকে যোগ করবে। এ কটা যোগ করলে উত্তর পেয়ে যাবে। আবার দশকের ঘরে যদি এক না বলে যদি বলতো 5, তাহলে মৌলিক সংখ্যাগুলো কত? একটা, দুটো। তুমি এইভাবে করবে যে এককে মানে 5-এর দশকের মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত, 5-এর দশকের যৌগিক সংখ্যাগুলির সমষ্টি কত, এইগুলোকে সব যোগ করে করে আমাদেরকে বের করতে হবে। তাহলে বুঝতে পারছি যে আমরা এই চার্টটা আমাদের কাছে কতটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে হাজারো প্রশ্ন আমরা পেতে পারি। তাহলে আমি তো প্রথমেই বলেছি আজকের ক্লাসের যে আজকে আমরা যে কটা অঙ্ক দেখব, এই অঙ্কগুলোর বাইরে অনেক অঙ্ক আছে যা এই অঙ্ক কটা জানলে আমরা পারবো। তাহলে আমরা একটা চার্ট থেকেই দেখছি কত অঙ্ক পাচ্ছি। আগের ক্লাসের চার্টে যে অঙ্কগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো কিন্তু এগুলো ছিল না। কেন? কারণ এগুলোকে আমি আজকে দেখাবো বলে সেগুলোকে বেশি আলোচনা করিনি। 6 দাগে দেখো, মৌলিক সংখ্যা বা অবাহ্য সংখ্যা, যৌগিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ কাকে বলে জেনে রাখতে হবে। তাহলে এই যে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। অবাহ্য সংখ্যাও তাই। যৌগিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা বাদ দিয়েও আরো যে কোনো অন্তত পক্ষে একটি, দুটি, তিনটি হতে পারে, তাহলে অন্তত পক্ষে একটি সংখ্যাতে ভাগ করা যায় তাকে বলে যৌগিক সংখ্যা। পূর্ণ সংখ্যা যে সংখ্যা দ্বারা গোটা বস্তুকে বোঝায়, গোটা বস্তুকে বোঝায়, যেমন 1 2 3 এগুলো। ভগ্ন সংখ্যা যে সংখ্যা দ্বারা ভাঙা বস্তুকে বোঝায়, গোটা বস্তুকে সমান কয়েক ভাগে বিভক্ত করে ভাঙা বস্তুকে বোঝায়, যেমন 5-এর 6। অর্থাৎ একটা বড় বস্তুকে 1 2 3 4 5, 1 2 এই দাঁড়াও, এই 1 2 3 4 5, এই একটা 6, এই সমান 6টা টুকরো করে তার মধ্যে 5টা টুকরোকে বোঝানো হবে, এইটাকে বলা হয়। এবার আমরা আসবো পরবর্তী যে প্রশ্ন রয়েছে, 100টা সংখ্যা চার্ট বাদ দিয়ে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যে দুটো সংখ্যার মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না, যেমন ধরো 5 আর 7, এর উৎপাদক কত? 1 আর 5, এর কত? 1 আর 7। ঠিক আছে, এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এই সংখ্যা দুটো কিন্তু, এই যে 5 আর 7, এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। আবার যদি বলি 8 আর 9, তাহলে এদের মধ্যে এই 1 2 4 8, এর মধ্যে 1 3 9, এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা। আবার যদি বলি যে 6 আর 8, তাহলে এখানে কি হচ্ছে? 1 2 3 6, এখানে কি হচ্ছে? 1 2 4 8। তাহলে এক ছাড়াও এই 2 কিন্তু সাধারণ উৎপাদক আছে। সাধারণ উৎপাদক যখনই এক ছাড়া অন্য কিছু থাকবে তখন তারা পরস্পর মৌলিক হবে না, এই দুটো পরস্পর মৌলিক নয়। কিন্তু 6 এবং 7 এই দুটো পরস্পর মৌলিক। আর পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে পাশাপাশি সংখ্যা, যেমন ধরো 12 13, সারা জীবন পরস্পর মৌলিক। আর পরস্পর মৌলিক হতে গেলে দুটো মৌলিক সংখ্যা, যেমন 7 আর 11 দুটো মৌলিক সংখ্যা, আবার 8 এবং 9 দুটো যৌগিক সংখ্যা, আবার 7 এবং 8 অথবা 7 এবং 9 একটা যৌগিক একটা মৌলিক, এটাও কিন্তু হতে পারে। তাহলে পরস্পর মৌলিক কথার অর্থও কিন্তু মৌলিক সংখ্যা না, মৌলিক যৌগিক সবই হতে পারে। এ বিষয়ে আমি পূর্ণাঙ্গ একটা ক্লাস করেছি, সেখানেও দেখতে পারো তোমরা। তো আমরা সাজেশন বইয়ের, যারা সাজেশন বই সংগ্রহ করছো 9932
724569 নম্বরে তোমরা যোগাযোগ করে যে সাজেশন বই সংগ্রহ করছো, সাজেশন বইয়ের মধ্যে থেকে পরীক্ষায় আমরা কমন পাবোই পাবো, সব ম্যাক্সিমাম 99% কমন পাবো। সেই কমন পাওয়া অঙ্কগুলোকে আমরা বোঝার জন্য আবার এই যে নতুন করে ক্লাসগুলো করছি। আমাদের আগেও একটা ক্লাস আছে পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কিত। দুটি সংখ্যার মাঝে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। যেমন এই যে জোড়ায় জোড়ায় দিয়েছি, প্রত্যেকটা চেক করে দেখো, এটা তোমার সিডব্লিউ, চেক করো এই জোড়া কি পরস্পর মৌলিক কিনা, এই জোড়া এরা পরস্পর মৌলিক কিনা তোমাকে চেক করে দেখতে হবে সিডব্লিউতে। এখনই এই সিডব্লিউটা করে ফেলো, যে এরা পরস্পর মৌলিক কিনা চেক করো। এখানে লক্ষ্য করো প্রতি জোড়ায় এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। আচ্ছা, এটা লক্ষ্য করবো কিভাবে? সিডব্লিউটা করার পরে আগে করো। মনে রাখবে পরপর দুটি সংখ্যা সর্বদাই পরস্পর মৌলিক হয়। দুটি পরস্পর মৌলিক সংখ্যা দুটোই মৌলিক, দুটোই যৌগিক, বা একটা মৌলিক একটা যৌগিকও হতে পারে। দুটো বিষয় মনে রাখলাম। আরো কি মনে রাখবো? যে দুটি পরস্পর মৌলিক সংখ্যা হলো পরস্পর সংখ্যা, এরা সর্বদাই পরস্পর মৌলিক সংখ্যা হয়। আচ্ছা, দুটি পরপর সংখ্যা কিন্তু পরস্পর সংখ্যা, এরা পরস্পর মৌলিক হয়। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? গসাগুটা সবসময় এক হবে, নিজেরা সিডব্লিউতে করে দেখো। লসাগু ওদের গুণফল হবে, এটাও সিডব্লিউতে করে দেখো, মিলে যাবে। 3 দাগ, মৌলিক ও যৌগিক সংখ্যার কতগুলো উৎপাদক থাকে? মৌলিক সংখ্যা দুটো উৎপাদক থাকে, এক এবং সেই সংখ্যা নিজে। আর যৌগিক সংখ্যার উৎপাদক কমপক্ষে 3টে থাকে, সেটা অসংখ্য পর্যন্ত হতে পারে। 4 দাগ, 2, 4, 6, 8, 10 এক অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার সহজ সূত্র কি? এ দেখো 2, 4, 6, 8, 10 এই অঙ্কগুলোর বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। আবার এরকম হতে পারে 1, 3, 5, 9 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। বিষয়টা কি হলো? প্রশ্ন একটা করলেই বোঝা যাবে। প্রশ্নটা হচ্ছে কি, যে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? অথবা নিচে এখানে যদি আসি, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে এই প্রকারের একটি সমস্যা পরীক্ষায় আসতে দেখা যায়। এটা প্রথমে সমাধান করার নিয়ম জেনে নিতে হবে, তারপর শর্ট নিয়মটা জানবো। তাহলে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার সূত্র কি? এই 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা মনে করো 1, 2, 3, 4, 5, এই যে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এর ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় অবশিষ্ট সংখ্যাকে এর থেকে বিয়োগ করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে এই নিয়ম, তবে সেক্ষেত্রে সহজ নিয়মও আছে। জোড় সংখ্যাকে বলা হয় শর্ট নিয়ম বলা হবে। দেখো শর্ট নিয়মটা যাই, যে যদি বলে 4 অঙ্কের, তাহলে তার অর্ধেক সংখ্যক 9, অর্থাৎ দুটো 9, তার বর্গ করে দাও। তাহলে 2 অঙ্ক, এবার এর থেকেও আরো সহজ নিয়মে যাব। 2 অঙ্কের বললে 81, 4 অঙ্কের বললে এই যে 81, 81কে ফাঁকা করে এখানে 0, এখানে 9। 6 অঙ্কের বললে 81কে আরেকটু ফাঁকা করে এখানে দুটো 9, এখানে দুটো 0, অর্থাৎ সব মিলিয়ে 6টা অঙ্ক করতে হবে। 1, 2, 3, 4, 5, 6টা। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার ক্ষুদ্রতম কি হচ্ছে? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1, 2, 3, 4, 4 অঙ্কের, এর ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। আর যদি এরকম হয়, আচ্ছা, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে কি করতে হয় সেটা দেখো। 5 অঙ্কের, আচ্ছা 0 হচ্ছে তার অর্ধেক সংখ্যা, অবশিষ্ট থাকলে তখন বর্গমূলের যে সংখ্যা হয় তার পরের সংখ্যার বর্গ করে দিতে হয়। এ বিষয়ে আমি আগেও বলেছি। মনে করো তোমার বর্গমূল করতে গিয়ে লাস্টে কিছু একটা অবশিষ্ট থাকছে এখানে, এবার বর্গমূলে এখানে যেটা হয় তার পরের সংখ্যাটাকে স্কোয়ার করে দিতে হয়, তাহলে সেই কয় অঙ্কের পাওয়া যায়। আর যদি বলে 5 অঙ্কের, তাহলে কি হবে? এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যে কটা 0 আছে তার অর্ধেক 0 একের পরে বসিয়ে দাও। এই হচ্ছে বর্গমূল। এই যে এটা হচ্ছে এ নিজেই পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল এটা হয় এইভাবে। তাহলে 5 অঙ্কের বললে উত্তর হবে কত? একের পরে এই। 7 অঙ্কের বললে আরো দুটো 0 বাড়িয়ে দাও, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, এই এখানে 0 বাড়িয়ে দাও একটু করে। এবার
5 দাগে যে সমস্যাটি আছে, 5 অঙ্কের, 6 অঙ্কের, 7 অঙ্কের সংখ্যা মোট কতগুলি? আচ্ছা, 1 অঙ্কের সংখ্যা 9টি, 2 অঙ্কের সংখ্যা 9 এর পরে একটা শূন্য, 3 অঙ্কের সংখ্যা 9 এর পরে দুটো শূন্য, 5 অঙ্কের সংখ্যা 9 এর পরে 4টে শূন্য, 6 অঙ্কের সংখ্যা 9 এর পরে 5টা শূন্য, 7 অঙ্কের 9 এর পরে 6টা শূন্য। এইভাবে এই সহজ নিয়মে এটা করতে হবে। এত টি, সবসময় টি লিখতে হবে। 6 অঙ্কের, এই যে 6 দাগ, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর ও সমষ্টি। এক্ষেত্রে আমরা কি করব? যেমন ধরো 2 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? 99 আর 10 যোগ করলে কত হয়? 9 আর 10। দেখো 10-এর পরে একটা 9 হলো 2 অঙ্কের। যদি বলে 3 অঙ্কের, 10-এর পরে দুটো 9 হবে। 4 অঙ্কের, 10-এর পরে 3টে 9 হবে। যদি বলে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা সমষ্টি কত? 10-এর পরে 4টে 9 হবে। এই এই এবার চলে আসবো যে অন্তর। 99 2 অঙ্কের যদি বলে তাহলে বিয়োগ করলে হয় 89। এই যে 89 হলো, 8-এর পরে একটা 9, এইভাবে ধরো। তাহলে 2 অঙ্কের বললে 8-এর পরে একটা 9, 3 অঙ্কের বললে 8-এর পরে দুটো 9, 4 অঙ্কের বললে 8-এর পরে 3টে 9, এভাবে নির্ণয় করতে হয়। এবার আসবো আমরা পরবর্তী সমস্যা। 7 দাগ, একক 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যা কত কত এবং তাদের সমষ্টি কত? তাহলে 1 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলি কত কত? বৃহত্তম হচ্ছে 7, ক্ষুদ্রতম হচ্ছে 2, যোগ করলে হচ্ছে 9 আর বিয়োগ করলে হচ্ছে 5। এইভাবে তোমাকে 2 অঙ্কের, 3 অঙ্কের করে দেখতে হবে, তাই না? তাহলে সুতরাং সমষ্টি, এই যে 2 অঙ্কের বললে সমষ্টি এটা হচ্ছে, অন্তর এটা হচ্ছে। 3 অঙ্কের ক্ষেত্রে, 4 অঙ্কের ক্ষেত্রে এগুলো তোমাকে মনে রাখতে হবে। এবার যাব কিছু সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। প্রথম 46টি সংখ্যার সমষ্টি কত? সূত্র, যতগুলি সংখ্যা আর পরের সংখ্যা ভাগ 2। যেমন প্রথম 46টি বললে 46 গুণ 47 ভাগ 2। এবার এটা দিয়ে কাটলে এখানে 23, 23 দিয়ে 47কে গুণ করলে এটা পাওয়া যায়। এরপরে প্রথম 46টি না বলে এখান থেকে এই পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? সূত্র কি? শেষ যোগ শুরু, শেষ মাইনাস শুরুর আগের সংখ্যা ভাগ 2। তাহলে শেষ কত এখানে? 57, 57 শুরু কত? 39, গুণ এই 57 শুরুর আগের সংখ্যা 38, এই ভাগ 2। এবার তুমি এখানে কত পাচ্ছ? 9 আর 7, 16, 6 হাতে 1, 4, 5 আর 4 9, আর এখানে পাচ্ছ এই 9, 19, এই ভাগ 2। এবার কাটলে 4, 8, তাহলে 48 গুণ 19। এই সংখ্যা এখান থেকে এই পর্যন্ত যে সংখ্যা পাবো তাদের সমষ্টি হবে, এই দুটোর গুণ করলে 912। দেখো 912ই তোমার হবে, এটা সিডাব্লিউ থাকছে। সিডাব্লিউ করে দেখো আমাকে। প্রথম 34টি যুগ্ম সংখ্যার সমষ্টি কত? যখনই যুগ্ম সংখ্যার বলবে তখনই 34-এর পরের সংখ্যা গুণ করে দেব, করে আমি এটা পাবো। প্রথম 34টি অযুগ্ম সংখ্যা, এই অটা এখানে চলে গেছে, এখানে হবে। অযুগ্ম সংখ্যার সমষ্টি কত? তাহলে হবে কি 34 গুণ 34, এটা হবে। 9 দাগ, 19 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? অথবা 19 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিয়মটা মনে আছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 19 দিয়ে ভাগ করো, যদি মিলে যায় তাহলে সেটাই 19 দ্বারা বিভাজ্য, যদি না মেলে অবশিষ্ট থাকে তাহলে 999 থেকে বিয়োগ করে দাও। দেখো এইটা ভাগফল এটা হচ্ছে, আর অবশিষ্ট 11 থাকছে। সিডাব্লিউতে এটা করতে হবে, তোমাকে এখনই করতে হবে। বলা হলো 3 অঙ্কের, প্রশ্নটা কি যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 19 দ্বারা বিভাজ্য? তাহলে এই যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, একে 19 দিয়ে ভাগ করো, ভাগ করতে গিয়ে তোমার 11 অবশিষ্ট থাকবে, এই 999-এর থেকে 11 বিয়োগ করে দাও। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যার নিয়ম। আর ক্ষুদ্রতম সংখ্যার নিয়ম কি? ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কিন্তু বিয়োগ করা যায় না। তাহলে এইখানে 3 অঙ্কের যদি 19 দিয়ে ভাগ করো, 5 ভাগফল এবং ভাগশেষ
5 হচ্ছে। তাহলে এবার এই যে ভাগশেষ যেটা 5 হচ্ছে, সেই 5টাকে ওই 19 দ্বারা বিভাজ্য, তো তার থেকে ওই 5কে বিয়োগ করে দাও, দিয়ে হলো 14। এই 14কে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এবার আসবো আমরা 10 দাগে। এই সংখ্যায় 3-এর স্থানীয় মান ও নিজস্ব মানের অন্তর ও সমষ্টি কত? এই সংখ্যায় 3-এর নিজস্ব মান কত? 3। আর স্থানীয় মান কত? 3-এর পরে একটা দুটো তিনটে অঙ্ক আছে, এই তিনটে শূন্য, তাদের সমষ্টি এইটা। 10 দাগে দেখি আর কোনো কিছু হয় কিনা। এই সংখ্যায় দুটি চারের স্থানীয় মানের অন্তর ও সমষ্টি কত? এখানে দুটো 4 রয়েছে, দুটো 4 কত কত, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে এই দুটো 4-এর স্থানীয় মান, একটার এইটা একটার এইটা, সমষ্টি এইটা। অন্তর এই দুটোকে বিয়োগ করে দিলে হয়ে যাবে, এই দুটোকে বিয়োগ করলে এটা পাওয়া যাবে। এই 10 দাগ পর্যন্ত আমরা যে কটা সমস্যা দেখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, এবং এটা তোমাদের সিডব্লিউতে এখনই দিয়ে দিলাম, এক্ষুনি কমপ্লিট করো। করার পরে আমি 11 দাগের পর থেকে আবার পরবর্তী ক্লাসে করব, তার আগে পর্যন্ত তুমি সিডব্লিউ কমপ্লিট করে ফেলো, আর পরের অঙ্কগুলো আরো সুন্দর হবে, আরো মজাদার হবে। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। টাটা।